হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। তোমরা দেখতে পাচ্ছ সরল সুদের নেক্সট লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 4 আজকে শুরু করছি। আমরা অলরেডি 3টে লেকচার আপলোড করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। ওই 3টে লেকচারে উদাহরণের সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে, নিজে করেগুলো সলিউশন করে দেওয়া হয়েছে এবং কোষে দেখি 2 এর 1 থেকে 16 নম্বর পর্যন্ত সলিউশন অলরেডি হয়ে গেছে। আজকে আমরা 17 নম্বর থেকে শুরু করব। তোমরা অবশ্যই আগেরগুলো দেখে নাও, তারপরে এই ভিডিওটা শুরু করবা, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার 17 নম্বর প্রবলেমটা দেখো, পেন পেপার নিয়ে বসে যাও। 17 নম্বরে কি বলছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিয়েছে। একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6%, অন্য ব্যাংকের বার্ষিক সুদের হার 7%। তাহলে 2 বছর পরে তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 16 নম্বর কোশ্চেনটা এর একদম রিলেটেড কোশ্চেন ছিল। ওখানে ছিল 1 লক্ষ টাকা দুটো জায়গায় রেখেছিল, একবার ব্যাংকে একবার পোস্ট অফিসে। ব্যাংকের সুদের হার আলাদা, পোস্ট অফিসের সুদের হার আলাদা। তাহলে ব্যাংক থেকে আর পোস্ট অফিস থেকে মোট সুদ বাবদ পেয়েছিল 5400 টাকা 16 নম্বরে। যে প্রবলেমটা আমরা সলিউশন করেছিলাম 16 নম্বরে, সেম টু সেম 17 নম্বরে আছে। এখানে হচ্ছে আসল টাকাটা মোট 10,000 টাকা দুটো জায়গায় ভাগ করবে। তাহলে দুটো জায়গায় যখন ভাগ করবে, একটা ব্যাংকে রাখবে x টাকা, তাহলে অপর ব্যাংকে রাখবে 10,000 মাইনাস x টাকা। আমরা মনে করলাম প্রথম ব্যাংকের ক্ষেত্রে যদি ধরে নিই যে আসলটা অর্থাৎ পি হলো x টাকা। এখানে দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত বলেছে, সুদের হার বলেছে 6%, আর হলো 6%। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে আসলটা কত টাকা হবে? 10,000 থেকে x টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আসল টাকা, অর্থাৎ 10,000 মাইনাস x টাকা। এখানে সুদের হার বলেছে 7%। আর সময়টা দেখো 2 বছর বলা আছে দুটোতেই, এখানেও 2 বছর, এখানেও 2 বছর। তাহলে পি আর টি তিনটেই জানা হয়ে গেল, পি আর টি তিনটেই জানা আছে। তাহলে আয় বার করতে পারবো আমরা। এখন সুদটা বার করবো। সুদ সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100। পি এর মান হলো x, টি এর মান হলো 2, আর এর মান হলো 6, নিচে 100। এখানে আই কি হবে? এটা I1 দিয়ে দিচ্ছি, এটা I2। প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক, I2 অর্থাৎ দ্বিতীয় ব্যাংকের সুদের পরিমাণ বার করছি আমরা এখন। পিটিআর বাই 100, পি হলো এখানে 10,000 মাইনাস এক্স ইন্টু টি ইন্টু 7, নিচে 100। তাহলে দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে দুটো ব্যাংক মিলে মোট সুদ 2 বছর পর মোট সুদ পাচ্ছে 1280 টাকা। এইটুকু লিখে নাও আগে। প্রথম ব্যাংকের ক্ষেত্রে এইটা সুদ বার করলাম, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করলাম। এরপরে আমরা দুটো সুদকে যোগ করবো, I1 প্লাস I2 করে কত আসবে? 1280 টাকা আসবে। এটুকু মুছে দিচ্ছি। এবার হচ্ছে শর্তানুসারে I1 প্লাস I2 সমান হবে 1280 টাকা। তো I1 এর জায়গায় কি ছিল দেখো, বলো, x ইন্টু 2 ইন্টু 6/100। I2 এর জায়গায় কি আছে? 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7, নিচে হলো 100। এটা সমান হলো 1280 টাকা। এবার সলিউশনটা করবো। 1/100 দুটো থেকেই কমন নেওয়া যাবে, তাহলে 1/100। এখানে কি থাকলো? 12x প্লাস এখানে 7 দিয়ে 14, 14-র সঙ্গে 10,000 গুণ করলে 14,000 মাইনাস 14x সমান 1280। এবার 1/100 আছে, এখানে 100টা সমান চিহ্ন ডান দিকে পাঠিয়ে দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কি পড়ে রইলো? 12x থেকে 14x বিয়োগ করলে মাইনাস 2x প্লাস 14,000 সমান 1280 ছিল আগে থেকে। আর এখানে 100 যখন এর সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে তখন দুটো শূন্য অ্যাড হয়ে গেল।
এরপরে নেক্সট -2x সমান 128,000 -14,000 এই 1,40,000 ডান দিকে পাঠিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে এবার দেখো মাইনাস করে দেখবো, -2x সমান, এটা বিয়োগ করলে কত হবে? 0,0,0,2,1 অর্থাৎ 12,000 -12,000 তাহলে দুই দিক থেকে বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে গেল। শুধু x সমান যখন বার করব 12,000/2 অর্থাৎ 6,000। তাহলে অ্যান্সার কি পেলাম আমরা? যে প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিল, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখবে? 4,000। নেক্সট পার্টটা এখানে করছি, এটা লিখে নাও তোমরা। এরপরে দেখো তাহলে অতএব প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন সমান 6,000 টাকা। অতএব দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 10,000 থেকে 6,000 বিয়োগ অর্থাৎ 4,000 টাকা। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এই দুটো অ্যান্সার বার করতে বলেছে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, বার করে নিলাম ইজিলি। এরপরে দেখো 18 নম্বর অঙ্কটা পড়ো। 18 নম্বরে কি বলছে? যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবু বছরের একদম প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 15,000 টাকা জমা দিল, 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে দেখো যে 15,000 টাকা বছরের প্রথম দিন, অর্থাৎ যদি ধরে নিই যে জানুয়ারি মাসের 1 তারিখে জমা দিয়েছে, তাহলে 3 মাস পর টাকাটা তুলছে, মানে কি 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস ওই 15,000 টাকা ব্যাংকে জমা ছিল। তো ওই 3 মাসের কিছুটা সুদ পাওয়া যাবে, ওই সুদটা আগে ক্যালকুলেশন করে নিতে হবে। 3 মাস পর 3,000 টাকা তুলে নিল, মানে কি যে পড়ে রইলো তাহলে ব্যাংকে 12,000 টাকা, 3,000 টাকা বাদ 12,000 টাকা এবার কদিন থাকবে? তুলে নিলে এবার টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পর টাকা তুললো মার্চ মাসের শেষে, অর্থাৎ এপ্রিলের প্রথমে। এপ্রিল, মে, জুন, এই 3 মাস এই ব্যাংকে জমা রইলো 12,000 টাকা। আবার 3 মাস পর কি করছে? যে আরো 8,000 টাকা জমা দিয়েছে। তো আরো 8,000 টাকা জমা দিল, মানে কি আগে 12,000 ছিল, এখন আরো 8,000 রাখলো, তাহলে মোট হলো 20,000। এই 20,000 টাকা এবার বছর শেষে সুদে আসলে তুলে নেবে। গল্পটা এরকম যে প্রথমে জানুয়ারি মাসের 1 তারিখে 15,000 টাকা জমা দিল, 3 মাস রাখলো ব্যাংকে, যে সুদ পেলো কিছু একটা। 3 মাস পর অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মাসের প্রথমের দিকেই বা মার্চের শেষ দিকে টাকাটা তুলে নিল। 3 মাস পর তুলে নেওয়ার পরে ওই 3 মাস পর অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, এই জুন পর্যন্ত 3 মাস 12,000 টাকা ব্যাংকে জমা থাকলো। তো ওই যে 12,000 টাকা 3 মাস হলো, তারও সুদ পাবো কিছু একটা। এবার আবার 3 মাস পর অর্থাৎ জুনের পরে জুলাই থেকে শুরু করছে, আরো 8,000 টাকা জমা দিল। 12,000 ছিলই, এবার কোনো টাকা তুলেনি, এবার 8,000 টাকা আরো জমা দিল, তাহলে 20,000 টাকা হলো। এই 20,000 টাকা এবার বছর শেষে সুদে আসলে তুলবে। তাহলে আমরা 3টা ক্ষেত্র পাবো এখানে। এটা হলো 18 নম্বর অঙ্ক। 18 নম্বর দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল টাকাটা কত টাকা? আসল টাকা হলো 15,000 টাকা। সুদের হার কত দেখো বলে দিয়েছে, 12%। সুদের হার 5%। আর সময় 3 মাস। 3 মাসকে আমরা বছরে পরিণত করে নেব, 3/12 বছর। তাহলে এখানে সুদ বার করব। প্রথমে I1 অর্থাৎ টি হলো 3/12, আর হলো 5, নিচে 100, এখানে 0 0 0 0 কেটে দিলাম। এবার 3 দিয়ে যদি কাটি, এটা হয়ে গেল 4। এবার এটাকে 2 দিয়ে কাটলে
এটা 2, এটা হলো 7.5। তাহলে কি পড়ে রইলো, I1 সমান 75 কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 7 35 আর 2 37/2 অর্থাৎ 187.50 টাকা। আসল টাকা ছিল এখানে 15,000 টাকা আর সুদ পেলাম 187.50। এবার এই 3 মাস ধরে এই 15,000 টাকাটা খাটার পরে 3,000 টাকা তুলে নিয়েছে, তো অর্থাৎ এখন দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে দ্বিতীয় 3 মাস মানে কোনটা, মার্চের পর থেকে শুরু হচ্ছে এপ্রিল মে জুন, এই 3 মাস ধরে কত টাকা ব্যাংকে জমা থাকছে 12,000 টাকা, কারণ 15,000 থেকে 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে আসল টাকাটা এখন কত, 15,000 মাইনাস 3,000 অর্থাৎ 12,000 টাকা। সুদের হার 5% আর সময় টি হলো 3 মাস অর্থাৎ 3/12 বছর। এবার এখানে I2টা বার করব। I2 কত, 12,000 ইন্টু টাইম 3/12 ইন্টু আর নিচে 100, 0 0 0 0 কেটে দিলাম, 12 দিয়ে 120কে কাটলে 10, তাহলে কত হলো 3 10 30 আর 5 দিয়ে গুণ করলে 150। I2 হয়ে গেল কত, 150 টাকা। এবার দেখো তৃতীয় ক্ষেত্র, এটা দুটো ক্ষেত্র হলো, প্রথম 3 মাস 15,000 টাকা জমা ছিল, পরের 3 মাস 12,000 টাকা জমা ছিল। এবার পরের 3 মাস জুন মাসের পরে আরো 8,000 টাকা জমা করেছে, তাহলে আসল টাকাটা হবে 20,000 টাকা। আর বছর শেষে টাকা তুলবে, তাহলে 6 মাস ধরে টাকা থাকবে, জুনের পর থেকে জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ওই টাকাটা জমা থাকবে ব্যাংকে। তৃতীয় ক্ষেত্রে আসল টাকা হচ্ছে 12,000 প্লাস 8,000 সমান 20,000 টাকা। সুদের হার এখানেও 5% আর টাইমটা এখানে হচ্ছে 6 মাস অর্থাৎ 6 মাস মানে 1/2 বছর বা 6/12 বছর, 6/12 বছর বা 1/2 বছর। তাহলে এখানে I3 বার করব। I3 এবার ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে, তোমরা পরপর লিখে নেবা। I3 3 নম্বর ক্ষেত্রে সুদ বার করব। আসল হচ্ছে 20,000 টাকা, টাইম হলো 1/2, আর হলো 5, নিচে 100, 2 দিয়ে কাটলাম এটা 100, এখানে পেয়ে গেলাম 500 টাকা হলো I3। তিনটা সুদ পেয়ে গেছি, তাহলে সুদে আসলে বছরের শেষে কত টাকা পাবে সেটা বার করতে বলা হয়েছে। বছর শেষে লাস্ট 6 মাসে ওর কাছে আসল টাকা জমা ছিল 20,000 টাকা, তার মানে আসল টাকাটা 20,000 টাকা জমা ছিল। আর তিনটা মিলে মোট সুদ কত পাচ্ছে, এটা তো এখানে 187.50, এখানে 150, এখানে 500, সব কটা যোগ করতে হবে। এটুকু লিখে নাও, এরপর নেক্সট লাইনটা মুছে দিয়ে লিখছি। অতএব বছর শেষে মোট সুদে আসলে পাবেন, আসল টাকা হলো 20,000 প্লাস 187.50 প্লাস 150 প্লাস 500, এটা সব কটা যোগ করতে হবে, তো সব কটা যোগ করে নাও। সেভেন 8 5 13, 5 6 7 আর 8, এটা 2, তাহলে 2837.50 টাকা। এত টাকা বছরের শেষে তিনি ব্যাংক থেকে সুদ সহ পাবেন। এটা ছিল 19 নম্বর প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
18 নম্বর প্রবলেম এটা। তাহলে 18 নম্বর শেষ হয়ে গেল। এবার করব 19 নম্বর। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে। এবার ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া দেয়। পুরো বাড়িটা ভাড়া দিয়েছে। এবার ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকেই ওই ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবে? এখানে গল্পটা এরকম যে ব্যাংক থেকে বাড়ি করার জন্য টাকা ধার নিয়েছে, অর্থাৎ ঋণ নিয়েছে, 2,40,000 টাকা ঋণ নিয়েছে। তো ঋণ নেওয়ার পরে 1 বছর সময় লেগেছে বাড়িটা ফিনিশিং করতে। বাড়িটা কমপ্লিট তৈরি হয়ে যাওয়ার পরে 1 বছর পর থেকে বাড়িটা ভাড়া দেওয়া শুরু করেছে। তো ব্যাংক তো যে সময় থেকে ঋণ নিয়েছে বা লোন নিয়েছে সেই সময় থেকে ওর কাছ থেকে সুদ সহ টাকা নেবে। সুদটা প্রথম থেকেই শুরু হচ্ছে, কিন্তু ও যেহেতু মাসের বাড়ি ভাড়া থেকেই ও সুদ সহ শোধ করতে চাইছে, নিজে থেকে একটাও টাকা লাগাবে না, আসলটা এবং সুদটা পুরোটাই বাড়ি ভাড়ার টাকা থেকেই শোধ করবে। তো বাড়ি ভাড়াটা যেহেতু 1 বছর পরে দিচ্ছে, তাহলে যে সময় থেকে ঋণ নেওয়া হয়েছে তার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া শুরু হচ্ছে। তাহলে আমরা কি করব এখানে? 19 নম্বর, আমি ধরে নিলাম যে ঋণ নেওয়ার x বছর পরে শোধ করতে পারবে। অর্থাৎ ঋণ যখন থেকে নিয়েছে ধরে নিলাম তার x বছর পরে টাকাটা সুদ সহ ব্যাংকে শোধ করতে পারবে। এবার দেখো বাড়ি ভাড়া তো দিচ্ছে 1 বছর পর থেকে শুরু করছে, তাহলে 1 বছর কম হয়ে যাবে বাড়ি ভাড়া পাওয়াটা। এখন দেখো মাসে, প্রত্যেক মাসে পাচ্ছে 5200 টাকা করে, তাহলে 1 বছরে কত পাবে? 5200 গুণ 12। আর বাড়ি ভাড়াটা পাবে কত বছর ধরে? x বছরটা হচ্ছে টোটাল ধরলাম যখন থেকে ঋণ নিয়েছে তখন থেকে, তাহলে 1 বছর কম পাবে ওখান থেকে, সেই জন্য x-1 বছর ধরে বাড়ি ভাড়া পাবে, সেখান থেকে টাকাটা শোধ করতে হবে। তাহলে আমরা লিখব কি? এখানে আসল টাকা হচ্ছে কত? 240000 240000, সুদের হার 12%। এবার দেখো সময়টা কত, টাইম হলো x, তাহলে আয় কত বেরোবে, সুদটা কত বেরোবে? সুদ হলো 240000 ইন্টু এক্স ইন্টু 12, নিচে 100, 0 কেটে দিলাম। 24কে 12 দিয়ে গুণ করলে 4 বারায় 48, 12 দিয়ে 24 আর 4 28, তাহলে 28800x, অর্থাৎ 28,800 ইন্টু এক্স, এই টাকাটা হচ্ছে সুদ, আসল টাকা হচ্ছে এটা। তাহলে সুদ আসলটা মোট কত হবে? আসল এবং সুদ মিলে 240000 প্লাস 28800 ইন্টু এক্স, এটা হলো সুদ আসল। ওকে এক্স বছর পরে টোটাল এত টাকা শোধ করতে হবে। এবার বাড়ি ভাড়ায় মাসে পাচ্ছে কত টাকা? 5200 টাকা। 1 বছরে কত পাবে? 5200 ইন্টু 12। এবার কত বছর ধরে বাড়ি ভাড়াটা রাখতে হবে, সেটা কত বছর হবে? x-1 বছর। তাহলে আমরা বাড়ি ভাড়া বাবদ পাচ্ছি 5200 টাকা। শর্তানুসারে কি লিখবো? 5200 ইন্টু 12, অর্থাৎ মাসে 5200 টাকা, 12 মাসে ইন্টু 12, আর কত বছর রাখা যাবে? x-1 বছর রাখা যাবে। এই টাকাটা যে সুদ আসলে পেলাম আমরা 2,40,000 প্লাস 28,800 ইন্টু এক্স টাকা, এই টাকাটা পুরোটা শোধ করতে হবে বাড়ি ভাড়ার টাকা থেকে। তাহলে এটা সমান হবে 240000 প্লাস 28800 ইন্টু এক্স। এটা এবার সলিউশন করতে হবে। এবার কি করবো দেখো,
এখানে 52কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 12 দিয়ে 24, 5 বারে 60 আর 62 শূন্য শূন্য, তাহলে 62400 x মাইনাস 62400 ইকুয়াল টু 240000 প্লাস 28800 x। তাহলে এক্স গুলোকে এবার একদিকে নিয়ে আসবো, এক্স গুলো একদিকে নিয়ে আসলে 62400 x মাইনাস 28800 x সমান 24000 প্লাস 62400। এবার এখান থেকে এটা বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে কত হবে? 0 0 8 আর 6 14, 12 থেকে 9 বিয়োগ 3, এখানে 3, 33600 ইন্টু এক্স। এবার এটা যোগ করে দেখাতে হবে, দুটো যোগ করে কি হবে দেখো, 0 0 4 2, এখানে 62,400 আছে আর এখানে 2,40,000 আছে, তাহলে 0042, তারপরে 6 আর 4 10, এখানে 3, 302400। এবার এক্স এর মান বার করতে হবে, এর ক্যালকুলেশনটা একটু উপরে দেখাচ্ছি করে। এক্স সমান হবে 302400 বাই 33600। উপরেরটা মুছে দিচ্ছি, এটুকু লিখে নাও। তাহলে আমরা এক্স সমান কি পেলাম? 302400 আর নিচে 33600, শূন্য শূন্য কেটে দিলাম। 4 দিয়ে যদি কাটি, 4 8 32, 4 4 16, 4 7 28, 4 5 20, 4 6 24। আবার 4 দিয়ে কাটা যাবে, 4 1 4, 4 8 32, 4 9 36, 2 1, 4 1 4, 4 8 32, 4 9 36। এবার 3 দিয়ে, 3 7 21, 6 3, 7 9 63। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? এক্স ইকুয়াল টু 9। তাহলে সলিউশনটা কি হলো, যে ঋণ নেওয়ার ঠিক 9 বছর পরে পুরো সুদ সহ টাকাটা শোধ করতে পারবে বাড়ি ভাড়ার টাকা থেকেই, অর্থাৎ 8 বছর ধরে বাড়ি ভাড়া পাবে। সেই বাড়ি ভাড়া থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা ঋণ নেওয়ার 9 বছর পরে, মানে 1 বছর আগে থেকে শুরু হচ্ছে যেহেতু, পুরো সুদ সহ টাকাটা শোধ করবে। অতএব কি লিখবো এখানে? অতএব তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের সুদ সহ টাকা শোধ করতে পারবে নয় বছর পরে। এটা লিখে নাও তোমরা। আচ্ছা, এবার দেখো 20 নাম্বার। 20 নাম্বারটা কি বলছে? রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রেখেছেন যাতে প্রত্যেকটা মেয়ে যখন বয়স 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তাহলে ব্যাংকে বার্ষিক সুদের হার যদি 10% হয় এবং মেয়েদের বর্তমান বয়স, বড় মেয়েটার বর্তমান বয়স 13 বছর, ছোটটার 8 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা করেছিলেন? এরকম অঙ্ক উদাহরণে আমরা করেছিলাম, তবু দেখে নাও, বলে দিচ্ছি। গল্পটা এরকম এখানে, যে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখেছে, কত টাকা জমা রেখেছে কার জন্য সেটা বলে দেওয়া হয়নি, কিন্তু যা প্রত্যেকের বয়স, ছোট মেয়ে বড় মেয়ে দুজনে যখন 18 বছর বয়স প্রাপ্তি হবে তখন
প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে সুদ সহ। কত টাকা জমা রেখেছে সেটা বলে দেওয়া নেই, কিন্তু সুদ সহ সুদে আসলে 1,20,000 টাকা করে পাবে। তাহলে কত টাকা জমা রেখেছে কার জন্য সেটা বার করতে বলেছে। 20 নাম্বার, বড় মেয়ের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে বড় মেয়ের জন্য এক্স টাকা জমা রেখেছে, পি সমান এক্স টাকা। এবার আরটা দুজনের ক্ষেত্রেই সেম হবে, যেহেতু একই ব্যাংকে জমা রাখা আছে, তাহলে আর হলো 10%। এবার টাইম, বড় মেয়ের ক্ষেত্রে টাইম কত হবে? বড় মেয়ের বর্তমান বয়স হলো 13 বছর, তা 18 বছর পরে তো সে টাকাটা পেয়ে যাবে। তাহলে টাইমটা কত হলো? 13 বছর বয়স, এখন টাকাটা জমা রাখলো ব্যাংকে, 5 বছর ধরে ব্যাংকে খাটবে টাকাটা, তারপরে 18 বছর যখন হবে তখন টাকাটা তুলতে পারবে। অর্থাৎ 18 মাইনাস 13 দিয়ে 5 বছর হলো টাইম এক্ষেত্রে। তাহলে সুদটা কত হবে? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখানে 10 আর এই শূন্য কেটে গেল, 5 আর 10 কাটলে 2, আই কি পেলাম? x/2। তো এটা হলো সুদ। 5 বছরের সুদ হলো এই টাকাটা। সুদে আসলে পাবে 12,000, না 12,000 না, 1,20,000। তাহলে এখানে সুদে আসলে কত হচ্ছে আমাদের? পি প্লাস আই। সুদ আসল ছিল x টাকা, সুদ হলো x/2 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করে 2x প্লাস এক্স অর্থাৎ 3x/2। এটা হলো বড় মেয়ের ক্ষেত্রে। এবার ছোট মেয়ে, ছোট মেয়ের ক্ষেত্রে আসল টাকাটা আমি ধরে নিলাম ওয়াই টাকা, যে ওয়াই টাকা জমা দিয়েছে ছোট মেয়ের জন্য। তাহলে ছোট মেয়ের সুদের হার হচ্ছে 10%। ছোট মেয়ের জন্য টাইম হবে 18 থেকে 8 বিয়োগ, কারণ ছোট মেয়ের বয়স এখন 8 বছর আছে। তাহলে ওর হলো 10 বছর হলো টাইম। তাহলে সুদ কত হবে? পি অর্থাৎ ওয়াই, তারপরে টাইম 10 ইন্টু সুদের হার 10, নিচে 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে আইটা পেয়ে গেলাম ওয়াই। এখানে সুদ আসল কত হবে? পি প্লাস আই হলো ওয়াই প্লাস ওয়াই, এখানে পিটা ছিল ওয়াই, সুদও বেরোলো ওয়াই, তাহলে এখানে হলো 2y। আমরা প্রশ্ন অনুসারে বলতেই পারি যে ছোট মেয়ের যে সুদ আসল বার করলাম 3x/2, এই 3x/2 টাকাটা কার সঙ্গে সমান? 1,20,000 টাকার সঙ্গে সমান, কারণ 18 বছর বয়স হয়ে গেছে, 5 বছর টাকাটা কেটে গেছে। তাহলে প্রত্যেক মেয়ে যেহেতু 1,20,000 টাকা করে পাবে, তাহলে আমরা বলতেই পারি যে এই প্রথম ক্ষেত্রে 3x/2 সমান 3x/2 সমান কি? 1,20,000 টাকা। আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে 2y সমান 1,20,000 টাকা। এখানে আমি বার করে দেখিয়ে দিচ্ছি। অতএব 2y সমান 1,20,000 টাকা। কারণ কি? 1,20,000 টাকা সুদ সহ পাচ্ছে, আর এখানে সুদে আসলে পেয়েছি এটা। তাহলে ওয়াইটা কত হবে? ওয়াই বা 1,20,000 টাকাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 6,0,0,0,0 60,000 টাকা। ছোট মেয়ের ক্ষেত্রে আসল টাকাটা হয়ে গেল 60,000। বড় মেয়েরটা একটু উপরে ক্যালকুলেশন করছি, এটুকু মুছিয়ে দিচ্ছি। বড় মেয়ের ক্ষেত্রে 3x/2 সমান 12,0,0,0,0, 3x সমান 24,0,0,0,0, x সমান 8,0,0,0,0, এত টাকা। তাহলে কি আনসার পেলাম? ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা দিয়েছিল ব্যাংকে, আর বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা দিয়েছিল। সেই জন্য দুজনেই 18 বছর যখন বয়স হলো তখন সুদে আসলে 1,20,000 টাকা পেয়েছে। এটা 20টা অঙ্ক শেষ হয়ে গেল। এবার চলে এসো এমসিকিউ এর দিকে। এমসিকিউ এর অ্যান্সারগুলো শর্টকাটে করা যায়, অত ডিটেলসে ব্যাখ্যা করতে হয় না। এখানে দেখো বার্ষিক সুদের হার 1 নম্বর, বার্ষিক সুদের হার r% সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে কোনটা সম্পর্ক সঠিক হবে? আমরা এমসিকিউ করবো এবার। 21-এর এ দাগের 1 নম্বর কি বলা আছে? সুদের হার আর, পি টাকা আসল টাকা, টি টাইম, তাহলে সুদ কত? আই ইকুয়াল টু আমরা কি জানি? পিটি আর বাই 100। তাহলে এখানে পিটি আর সমান কি হবে? 100 ইন্টু আই। দেখো অপশন নম্বর সি, অপশন নম্বর সিতে এটা আছে। তাহলে 1-এর দাগের আনসার হলো অপশন সি।
2 নম্বর, কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছরে দ্বিগুণ হচ্ছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে দ্বিগুণের গল্প যখনই আসবে, যে কোনো টাকা যদি দ্বিগুণ করতে চায় তাহলে আসল টাকা যত টাকা জমা দেবো সুদটাও ঠিক তত টাকায় পেতে হবে। আমি 100 টাকা জমা দিয়ে যদি ডাবল টাকা পেতে চাই তাহলে 100 টাকা সুদ পাবো ব্যাংক থেকে, তবেই দ্বিগুণ হবে। এখানে যদি পি টাকাটা আসল হয় বা এক্স টাকা যদি আসল হয়, আমি ধরে নিলাম, এটা 2 নম্বর, আমি ধরে নিলাম যে এক্স টাকা হলো আসল টাকা, তাহলে সুদটাও এক্স টাকাই হতে হবে, তারপরে আমরা ডাবল দ্বিগুণ টাকা ঘুরিয়ে পাবো। আর সুদের হার, নির্দিষ্ট সুদের হার এখানে 20 বছর সময় বলে দিয়েছে, 20 বছর সময়ে দ্বিগুণ হচ্ছে, তাহলে টাইমটা হলো 20 বছর। এখান থেকে সুদের হার বার করতে পারবো আমরা, সুদের হার ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই এর মান হলো এক্স, পি এর মান হলো এক্স, টি এর মান হলো 20, 0 0 0 0 এক্স এক্স কেটে গেল, এখানে 20 দিয়ে 100 কাটলে 5, তাহলে আর এর মান হলো 5, এখানে 5% বেরোলো। এবার পরের কন্ডিশন বলেছে একই সরল সুদের হারে ওই টাকা মূলধন হবে কত বছরে, টাইমটা বার করতে হবে, কত বছরে 3 গুণ। এবার 3 গুণ টাকা চাইছে, আমরা যখন বললাম যে ডাবল দ্বিগুণ টাকা চাইছি তখন আসলটা যা হবে সুদটাও তাই হতে হবে, কিন্তু যদি 100 টাকা জমা দিয়ে আমি 3 গুণ টাকা চাই, 3 গুণ টাকা ফেরত চাই, তার মানে 300 টাকা পেতে হবে, অর্থাৎ যখন ব্যাংক আমাকে 200 টাকা সুদ দেবে 100 টাকার জন্য, তখন আমি 3 গুণ টাকা পাবো। তাহলে এরপরে নেক্সট কন্ডিশনটা এখানে কি লিখবো, যদি পি বা সুদ অর্থাৎ আয়টা আসলের দ্বিগুণ হয়, আসলের দ্বিগুণ মানে আসল 100 টাকা আর সুদ যদি 200 টাকা পাই, তবেই তো আমি 3 গুণ টাকা ফেরত পাবো সুদে আসলে। তাহলে আয়টা যদি 2p হয়, আয়টা যদি 2p মানে দ্বিগুণ হয়, আসল টাকার দ্বিগুণ হয়, তবেই 3 গুণ টাকা পাওয়া যাবে। এখন আয়ের মান হলো কি 2p, তাহলে এখানে কি ধরেছিলাম যে p সমান x, তাহলে i সমান কি হবে, p সমান যদি x হয় তাহলে i সমান হয়ে যাবে 2x। এবার দেখো আর আমরা পেয়ে গেছি, আরটা হচ্ছে 5%, একই সুদের হার বার করতে বলেছে, তাহলে টাইমটা এখানে বার করতে বলা হয়েছে, টাইম বার করবো কি হবে 100 ইন্টু আই আর নিচে পি ইন্টু আর, আই হলো 2 ইন্টু এক্স, পি হলো এক্স আর হলো 5, 0 0 0 0 কেটে দিলাম, 5 20 100, তাহলে টিটা কত হবে 40 বছর। দেখো অপশন নাম্বার সি, এটাও সি নাম্বার অ্যান্সার, সি নম্বরে দেখো 40 বছর বলা হয়েছে, এটা হলো সলিউশন। এরপরে 3 নাম্বার দেখো, কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত, এখানেও সেম প্রবলেম। এখানে 3 নম্বরে বলছে যে টাইমটা হচ্ছে 10 বছর, যেহেতু দ্বিগুণ করতে হবে তাহলে পিটা যদি x টাকা হয় আইটাও x টাকা হতে হবে। সুদের হার বার করতে বলা হয়েছে, সুদের হার অর্থাৎ আর 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, তাহলে 100 ইন্টু আই হলো x টাকা আর পি হলো x টাকা, টাইম হলো 10, এক্স এক্স কেটে গেল, তাহলে আর হলো কত 10%। এটা অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার বি, 3-এর দাগের অ্যান্সার হলো অপশন নাম্বার বি। এবার 4 নম্বর দেখো, x% বার্ষিক সুদের হার, সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে x টাকা সুদ হলে মূলধনের পরিমাণ কত হবে। এখানে কি বলে দিয়েছে, সুদের হার হলো x% আর সুদ হলো x টাকা, টাইম হলো x বছর, তাহলে পি আসল টাকাটা কত সেটা বার করতে বলা হয়েছে, আসল ইকুয়াল টু 100 ইন্টু আই বাই টি আর, তাহলে 100 ইন্টু আই অর্থাৎ এক্স, টি হলো এক্স, আর হলো এক্স, এক্স আর এক্স কেটে গেল, তাহলে 100 বাই এক্স, এটা হলো আসল। অ্যান্সার হলো সি নাম্বার, সি নম্বর অ্যান্সার 100 বাই এক্স। এবার 5 নাম্বার দেখো, বার্ষিক r% সরল সুদের হারে কোন মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25, তাহলে মূলধনের পরিমাণ বার করতে হবে। এখানে সুদের হার বলে দেওয়া আছে r ইকুয়াল টু r%, সুদের হার হলো r%, আর
টাইম হলো এন, আর মোট সুদ বলে দেওয়া আছে, সুদ হলো পি এন আর বাই 25। তাহলে বার করতে বলেছে পি বার করতে বলেছে, তাহলে 100 ইন্টু আই বাই টি আর, 100 ইন্টু আই হলো পি এন আর বাই 25, নিচের টাইম হলো এন আর হলো আর, এটা হলো পি। তাহলে দেখো আমাকে বার করতে বলা হয়েছে সম্পর্কটা কি হবে না, মূলধনের পরিমাণ কত হবে, মূলধনের পরিমাণ কোন মূলধন, তো মূলধনটা আমি এক্স টাকা ধরে নিচ্ছি, মূলধনটা এখানে এক্স টাকা ধরে নিচ্ছি। আর পার্সেন্ট সুদের হারে কোন মূলধনের এন বছরে মোট সুদ হলো এত টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা হবে, এখানে কেটে কি থাকবে এন এন আর আর 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে এক্সটা হয়ে যাবে 4p। তাহলে অ্যান্সার কি হলো 4p। 4p কয় নাম্বারে আছে, বি নাম্বারে, তাহলে 5-এর দাগের অ্যান্সার হলো বি নাম্বার। এবার দেখো সত্য মিথ্যা আছে দুটো, 21-এর বি, এমসিকিউ 5টা হয়ে গেল। সত্য মিথ্যা দেখো, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমর্ণ, এটা সত্য হবে। আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে, এটা মিথ্যা হবে। কারণ যে যদি আসল এবং শতকরা বার্ষিক সুদের হার একই থাকে তাহলে এই সুদটা সময়ের সঙ্গে সঙ্গে সরল অনুপাতে থাকবে, যত সুদ বাড়বে মানে সময় বাড়বে যত সুদটাও তত বাড়তে থাকবে, এটা সরল অনুপাত, অর্থাৎ মিথ্যা হবে 2 নম্বরটা। 3 নম্বর, এরপর দেখো শূন্যস্থান আছে 3টে, সি এর দাগের 1 নম্বর, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়, তাকে উত্তমর্ণ বলা হয়। 2 নম্বর, বার্ষিক আর বাই 2%, বার্ষিক আর বাই 2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত টাকা হবে। সি এর দাগে 2 নম্বরটা করছি, দেখো এখানে বার্ষিক সুদের হার বলে দেওয়া আছে, আসল টাকাটা বলে দেওয়া আছে 2p, তাহলে সুদ আসল কত হয়, আসলের সঙ্গে সুদটা যোগ করতে হয়, তো সুদটা কি হবে, এখানে সুদ হবে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে আসলটা 2p বলা আছে, টাইমটা টি বলা আছে, সুদের হারটা আর বাই 2% বলা আছে, ওই জন্য পি টি আর বাই 100, আর আসল টাকাটা হলো এটা। তাহলে আসলের সঙ্গে সুদটা যোগ করে সুদ আসল পাবো আমরা, 2 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো 2p প্লাস পি টি আর বাই 100, এটা হবে অ্যান্সার। শূন্যস্থানে বসবে পি টি আর বাই 100। এবার দেখো পরেরটা 3 নম্বর, 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত, আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে 8:9, তাহলে আমি ধরে নিতে পারি এখান থেকে যে আসলটা হলো 8x, আসলটা হলো 8x আর সুদ আসল হলো 9x, তাহলে সুদটা পেয়ে যাবো এখান থেকে 9x থেকে 8x বিয়োগ করে শুধু x টাকা, সুদে আসলে হচ্ছে 9x, আসলটা হলো x টাকা, তাহলে সুদটা হলো আসলটা 8x, তাহলে সুদটা হলো 9x মাইনাস 8x, এটা 9x আছে, 9x মাইনাস 8x সমান হলো x টাকা। এবার বার করতে বলেছে বার্ষিক সুদের হার, এখানে টাইমটা বলে দিয়েছে 1 বছর, তাহলে সুদের হার বার করবো 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, 100 ইন্টু আই হলো x টাকা, পি হলো 8x টাকা, আর টাইম হলো 1 বছরে, তাহলে x আর x কেটে গেল, পড়ে রইল কি 100 বাই 8, এটাকে 4 দিয়ে কেটে দিলাম, 25/2 অর্থাৎ 12.1/2%, সুদের হার হয়ে গেল 12.1/2%, এটা হলো আনসার সি নাম্বার দাগের। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 22-এর দাগে যেগুলো অঙ্ক আছে ওগুলো তোমরা নিজেরা করতে পারবা, আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। কোন মূলধন 6.1/4% সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে, এই প্রবলেমটা আমরা একটু আগেই করলাম। এখানে দেখো বলে একটু আগে করেছিলাম, এমসিকিউ একটা ছিল কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত, এরকম অঙ্ক এর আগেও করেছি আমরা। 7 নম্বর অঙ্ক দেখো, কোষে দেখি 2-এর 7 নম্বর, বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হয়, সেম প্রবলেম এখানে করতে বলেছে যে বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে,
কোষে দেখি 7-এর মতো করে সেম টু সেম অঙ্ক, এটা দিয়ে ট্রাই করো, দিয়ে অ্যান্সারটা জানাবো অবশ্যই করে। এরপরে দেখো বার্ষিক সুদ 2 নাম্বার, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হয়ে যাওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়। এখানে বার্ষিক সুদের হারটা যেহেতু কমে যাচ্ছে, এটা হচ্ছে 22-এর 2 নাম্বার। সুদের হারটা আগে ছিল 4%, এখন হয়ে গেছে 3/4%। তাহলে কতটা কমলো? 4 - 3 4 12, 15/4, লসাগু হলো 4, 16 - 15 দিয়ে 1/4। তাহলে সুদের হারটা কমলো কত পার্সেন্ট? 1/4%। এটা হচ্ছে বার্ষিক। তাহলে টাইমটা হলো কত? 1। এবার বার্ষিক যেহেতু এর কাছে 60 টাকা করে কমে যাচ্ছে, তা আমরা আসল টাকাটা যদি ধরে নিই যে x টাকা, তাহলে মূলধনটা বার করতে পারবো। মূলধনটা নির্ণয় করতে বলেছে, আমরা মূলধনের সূত্র কি জানি? 100 ইন্টু আই, 100 ইন্টু আই। বার্ষিক আয় কমে যাচ্ছে, যেহেতু এখানে বার্ষিক সুদের হার কমে যাওয়ার ফলে বার্ষিক আয়টা কমে যাচ্ছে। তাহলে সুদটা আগে বার করে নিচ্ছি এখান থেকে। সুদটা কি হবে? PTR/100, আর পি হলো x টাকা, টাইম হলো 1, আর হলো 1/4, নিচে 100। তাহলে x/400, এটা হলো সুদ। এই সুদটাই তো, আয়টা কমে গেছে এই বার্ষিক সুদের হার কমে যাওয়ার ফলে। তাহলে শর্তানুসারে, এই যে শর্তানুসারে x/400 এটা সমান হয়ে যাবে 60 টাকা। তাহলে এখান থেকে x সমান পেয়ে যাবো 4 × 6 = 24,000 টাকা। আসল টাকাটা ছিল 24,000 টাকা। এটা হলো অ্যান্সার। এটা শর্টকাটে করলাম, তোমরা নিজেরা করো, এটা বুঝে যাবা। 3 নাম্বার, বার্ষিক শতকরা সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদে আসলের 8/25 অংশ হবে? তাহলে কি বলছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, হারটা বার করতে বলেছে। কোনো টাকা অর্থাৎ মূলধন, মোট টাকাটা, মূলধনটা কত সেটা বার করতে বলেছে। আর 4 বছরের সুদে আসলের 8/x% হয়ে যায়। তো এখানে সুদটা কত হবে? আসলের 8/25 অংশ। আমরা এখানে আসলটা ধরে নিলাম x টাকা, তাহলে সুদটা কত হবে? 8/25 ইন্টু x, অর্থাৎ আসলের 8/25 অংশ। তাহলে 8x/25, এটা হয়ে গেল সুদ। আর সময়টা বলে দেওয়া আছে, সময় বলে দিয়েছে 4 বছর। তাহলে বার করতে বলেছে কি, যে কোনো টাকার আর সুদের হার কত হবে, আর বার করতে বলা হয়েছে 100 ইন্টু I/P ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই হলো 8x/25, আর নিচে পি হলো x টাকা, টাইম হলো 4। এটা কেটে দিলাম, 4 হলো 4, 4 কেটে গেল, x কেটে গেল। তাহলে আর হলো কত? 8%। এটা 8%। কি করলাম এখানে? ধরে নিলাম আসল টাকাটা হলো x টাকা, তাহলে সুদটা কত হবে? আসলের 8/25 অংশ বলে দেওয়া আছে। সুদটা হচ্ছে আসলের 8/25 অংশ, অর্থাৎ 8/25 অংশ দিয়ে গুণ করে দিলাম 8x/25, টাইমটা 4 বছর, দিয়ে সুদের হারটা যেমন করে আমরা বার করি সূত্র অনুসারে এটা বার করে নিলাম। অ্যান্সার হলো 8%। এবার 4 নাম্বার, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? এটা হলো 4 নাম্বার। আমি ধরে নিলাম যে সুদ আসল অর্থাৎ কি, P+I সমান কি হলো? x টাকা। আমি ধরে নিলাম যে সুদ আসল হচ্ছে x টাকা। তাহলে সুদটা কত হবে? সুদ আসল এর 2/5 অংশ, অর্থাৎ 2x/5। এটা হলো সুদ। প্রশ্নে বলা হয়েছে সুদ হবে, সুদ আসলের 2/5 অংশ, অর্থাৎ 2x/5, আর সুদ আসল হচ্ছে x টাকা। তাহলে আসল টাকাটা কত টাকা হবে? আসল কত হবে? সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দেবো আমরা, দিয়ে 5x - 2x সমান 3x/5, এটা হয়ে গেল আসল টাকা। তাহলে টাইমটা আবার বলে দিয়েছে, টাইম হলো 10 বছর। সুদের হার বার করতে বলা হয়েছে, সুদের হার হলো 100 ইন্টু আই, এর মান কত? 2x/5, নিচে পি এর মান হলো 3x/5 ইন্টু
আর টাইম টাইম হলো 10 বছর। তাহলে এক্স এক্স কেটে গেল, 5 5 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে আর হলো 20/3। 20/3 মানে 6/2/3%, এটা হলো অ্যান্সার। এরপর দেখো 5 নম্বর, 5 নম্বর অঙ্কটা দেখাও। 5 নম্বরে বলছে বার্ষিক সুদের হার 5%, আর 5% বলে দেওয়া আছে। কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? আয় বলে দিয়েছে 1 টাকা, আর টাইমটা বলে দিয়েছে 1 মাস, অর্থাৎ 1/12 বছর। আর আমাকে বার করতে বলেছে পি। পি এর সূত্র হলো 100 ইন্টু আই বাই টি ইন্টু আর। 100 ইন্টু আই হলো 1, আর টাইম হলো 1/12, আর সুদের হার হলো 5। তাহলে অ্যান্সার কি হবে? 12টা উপরে উঠে যাবে, 1200 না, 5 দিয়ে কেটে দিয়ে আগে, 5 দিয়ে এটাকে কেটে দিলাম, 20 হলো। তাহলে 20 ইন্টু 12 অর্থাৎ 240 টাকা। অ্যান্সার হলো 240 টাকা, 5 নম্বরের অ্যান্সার। তাহলে তোমরা এই কোষে দেখি 2 চ্যাপ্টারে, সরল সুদ চ্যাপ্টারের 1 থেকে 20টা অঙ্ক করলাম, এমসিকিউ 5টা করলাম, সত্য মিথ্যা করলাম, শূন্যস্থান করলাম, এবং 22-এর দাগের 5টা সংক্ষিপ্ত উত্তর, সবগুলোই সলিউশন করে দেওয়া হলো। এরপরে আমরা নেক্সট ভিডিও নিয়ে নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করব। তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে ফলো করো, তোমাদের বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন আছে এই অঙ্কগুলোর। তাহলে আমি চাইবো তোমরা এর আগের ভিডিওগুলো এবং এই চ্যাপ্টারের যে মোট 4টা ভিডিও হলো সবগুলোই খুব সুন্দর করে দেখো এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। এই যেখানে আটকে যাবে সেখানে ভিডিওটা খুলে নিয়ে আবার দেখে নিবা, কিন্তু নিজেরা না দেখে করার চেষ্টা করো। বোর্ড দেখে টুকে নিয়েও সম্ভব নয় পরীক্ষার খাতায় করা। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরপরে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দাও। তোমরা সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবো কখন নোটিফিকেশন, কখন আপলোড হচ্ছে, সব কিছু নোটিফিকেশন পেয়ে যাবা। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এখন পর্যন্ত যা যা করানো হয়েছে সবগুলো প্র্যাকটিস করো নিজেরা। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।